বাসর ঘরে আমি আকাশকে সালাম করতে গেলেই সে লাথি দিয়ে মেঝেতে ফেলে দিল আমাকে। কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সেদিকে আমার বা তার কারো খেয়াল নেই। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকালাম। আকাশ, নিজের চেহারা দেখেছিস কখনো আয়নায়? তোর চুল আর মুখ একই রকম লাগে। রাতের অন্ধকারে খুঁজে পাওয়া কষ্টকর। একদম আমার সামনে আসবি না। আমার যা দরকার ছিল আমি তো তা পেয়ে গেছি। কথাগুলো বলেই সে বিছানা থেকে গিয়ে শুয়ে পড়ল, আর আমি মেঝেতে পড়ে কাঁদতে লাগলাম। আমাদের দেশে কালো আর শ্যামবর্ণ দুটোকেই কেউ কালো আবার কেউ শ্যামবর্ণ বলে। আমার গায়ের রং চুলের মতো কালো না হলেও আমাকে শ্যামবর্ণ বলা চলে না। ছোটবেলা থেকে অনেকের অনেক কথা শুনে বড় হয়েছি, কিন্তু আজকের কথাগুলো ঠিক হজম হচ্ছে না। কারণ আজকের কথাগুলো বলেছে আমার ভালোবাসার মানুষ, আমার স্বামী। আমি মেঘলা মণি, গায়ের রং দেখেই হয়তো নাম দেয়া হয়েছিল। আমার গায়ের রং কালো। আমার এক ভাই এক বোন। আমার ভাই আমার 2 বছরের বড়। নাম মাহিন মাহিন হোসেন। গায়ের রং ধবধবে সাদা না হলেও ফর্সা বলা চলে, অনায়াসে। লম্বা চওড়া ফর্সা, অনায়াসে সুদর্শন বলা যায়। মায়ের রং পেয়েছে ভাই। আমার আব্বাও শ্যামবর্ণ আর আমি কালো। ভাবছেন আমার ফ্যামিলির সবাই ফর্সা, তাহলে আমি কার রং পেলাম? আমার ফুপি আমার মতো কালো, কিন্তু আল্লাহ তাকে তার ঠিকানায় পৌঁছে দিয়েছে। আমার ফুপা অনেক সুন্দর, কিন্তু আমার ফুপিকে অনেক ভালোবাসে। গায়ের রং ফুপির মতো পেলেও কপালটা মনে হয় তার মতো পাইনি। ছোটবেলা থেকে শুনে আসছি, হ্যাঁ এই তুই তোর ভাইয়ের মতো হতে পারলি না। তুই ফর্সা হয়ে তোর ভাই কালো হলেও কোনো সমস্যা ছিল না, কারণ তোর ভাই ছেলে মানুষ। গ্রাম বাংলা একটা প্রবাদ আছে, সোনার আংটি বাঁকা ভালো। ছেলে তো ছেলেই, কালো আর ফর্সা কি। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য নয়। মেয়েদের হতে হবে দুধে আলতা গায়ের রং, তবেই না মেয়ে। আমার আব্বারা 3 ভাই 1 বোন, অনেকগুলো কাজিন আছে। আমরা সবাই সুন্দর, শুধু একটা বড় আপু আছে শ্যামবর্ণ, তবে আমার মতো কালো নয়। ছোটবেলায় আমার কাজিনরা বলতো, এই তুই আমাদের ছবি না, আমরা তোর মতো কালো হয়ে যাব। ওরা হয়তো মজা করে বলতো, তবুও আমার খারাপ লাগতো। আমার সামনেই কত মানুষ আমার আব্বাকে বলেছে, কি রে মেয়ে বিয়ে দিবি কিভাবে, মেয়ে তো কালো, বিয়ে দিতে যে অনেক টাকা লাগবে। আমার আব্বা তখন বলতো, আমার মেয়ে আমি পড়ালেখা করাবো, আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে। সবাই অবহেলা করলেও আব্বা মার কাছে আমি রাজকন্যা ছিলাম। বাড়িতে মা আমাকে দিয়ে কখনো কাজ করাতো না, মা নিজে হাতে খাইয়ে দিত। আমি শুধু পড়ালেখা, খাওয়া দাওয়া, টিভি দেখা নিয়ে থাকতাম। সবাই অনেক কথা বললেও স্কুলে ফ্রেন্ড ছিল অনেক। এভাবে বড় হতে থাকি। আমার সুন্দরী বান্ধবীদের পেছনে ঘুরতে দেখতাম কত ছেলেদের। আস্তে আস্তে ওরা প্রেমও করা শুরু করলো। 2-1 জন বান্ধবীদের বিয়ের জন্য দেখতে আসতো, সেই গল্প শুনতাম। আবার 2-1 জনের বিয়েও হয়ে গেল, তাতে আমার কি, আমি তো পড়াশোনা করে বড় চাকরি করব। কিন্তু পড়াশোনা আর করা হলো কই। সবে এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হয়েছে। হঠাৎ মা বিয়ে দিতে উঠে পড়ে লাগলো। মা আমাকে ভালোবাসলেও যথেষ্ট বাস্তবিক মানুষ, আবেগ নিয়ে না, বাস্তবতা দিয়ে সব বিবেচনা করে। মেয়ে হয়ে যখন জন্মেছি, বিয়ে একদিন করতেই হবে। একা একটা মেয়ের জন্য দুনিয়াটা যে বড্ড কঠিন। এমনিতেই কালো, বয়স বেশি হয়ে গেলে আরও খারাপ লাগবে, তাই ঠিক সময়ে বিয়ে দিতে চান। আব্বাও মার কথায় যুক্তি খুঁজে পান। ভাই রাজি না থাকলে ও তার কিছু করার নেই, কারণ সে বেকার, তার কথা কে শুনবে। অনেক ছেলে দেখা হলো, আমাদের ছেলে পছন্দ হলে আমাকে তাদের পছন্দ হয় না। আবার যারা বিয়ে করতে চায় তাদেরকে আব্বা মা পছন্দ করে না। অবশেষে আব্বা সিদ্ধান্ত নিলেন, বিয়ে যেহেতু যৌতুক দিয়ে দিতে হবে, তখন ভালো ঘরেই দিবে। আব্বার ছোটোখাটো একটা ব্যবসা ছিল, সেটা সব বিক্রি করে ভাইকে একটা সরকারি চাকরি দিল, আর বাকি টাকা আমার বিয়ের জন্য রাখলো। এরপর টাকার লোভে যারা বিয়ে করতে এসেছে তাদের আমি ইচ্ছা করে কেন কোনো না কোনোভাবে তাড়িয়েছি।
হঠাৎ একদিন আকাশ চৌধুরী আসে আমাদের বাড়িতে তার পরিবার নিয়ে। সে জানায় আমাকে নাকি ভার্সিটি থেকে আসার পথে দেখেছে আর ভালো লেগে গেছে। প্রথমে আমার কাছে খটকা লাগলেও তাকে দেখে আমারও ভালো লেগে যায়। তার চোখ থেকে দেখে মনে হয়নি সে মিথ্যা বলছে। আব্বা ভাই খোঁজাখুঁজি নিয়ে দেখে ছেলে হিসেবে সে অনেক ভালো, তাই তারা অমত করে না। বিয়ে হয়ে যায় নিয়ম মেনে। আব্বা কোনো কিছুর কমতি রাখেনি তার আদরের মেয়ের বিয়েতে। আসার সময় আব্বা মা ভাই সবাইকে ধরে অনেক কেঁদেছি। সেটা হয়তো আমার নতুন করে কাঁদা শুরু ছিল। আমার বিয়ের যৌতুকের জন্য যা টাকা রেখেছিল তাও দিয়ে দেয় আকাশকে। এই বাড়িতে আসার পর তেমন আয়োজন নজরে এলো না আমার, তবুও কিছু মনে করিনি। বাড়িটা অনেক সুন্দর বাইরে থেকে যতটা মনে হলো। শাশুড়ি মা আমাকে বরণ করলেন কেমন মুখ কালো করে, ভয়টা অনেক বেড়ে গেল। আমার ননদ আমাকে আকাশের ঘরে রেখে চলে যায়। অপেক্ষা করতে থাকি ওনার আসার। ভেতরে ভয়ে কুঁকড়ে আছি। রাত প্রায় 2টার দিকে উনি রুমে আসে। দুলতে দুলতে দেখে বোঝা যাচ্ছে নেশা করেছে। আরো ভয় পেয়ে কাঁপতে থাকি আমি। কাঁপা কাঁপা পায়ে তার সামনে সালাম করতে গেলেই ওপরের কথাগুলো বলে, মেঘলা, হে খোদা, সুখ কি আমার জন্য দুনিয়াতে দাওনি? হঠাৎ খেয়াল করলাম সে বিছানা থেকে উঠে আমার দিকে আসছে। এখন কি আবার মারবে নাকি নাকি নিজের অধিকারটা চাইবে? না, আমাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এদিকে কপাল থেকে যে রক্ত বের হচ্ছে সেদিকে আমার খেয়াল নেই। সারাদিনের ধকল, ক্ষুধা আর এখনকার আঘাত শরীর নিতে পারলো না। চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো, আর কিছু মনে নেই। আকাশ, আর কারো মায়ায় জড়াবো না আমি। সব মেয়ে ওই কালনাগিনীর মতো, আর এই মেয়ে তো ওই ছলনাময়ীর বনি। এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য শুধু টাকা, যার জন্য ও আমাকে একা ফেলে গেছে। টাকার পাহাড় গড়ে তুলবো আমি। খুব ভালোবাসতে না তোমার এই বোনকে? এবার দেখো তোমার এত আদরের বোনের সাথে কি হয়। আকাশ ওয়াশরুমের আয়নায় সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে বেরিয়ে এলো। একবার নিজের সদ্য বিয়ে করা বইয়ের দিকে তাকাতে চেয়েও তাকালো না। বিছানায় গিয়ে শুয়ে পড়লো। সকালে ফজরের নামাজের আগে ঘুম ভাঙলো আকাশের। ওয়াশরুম থেকে অজু করে নামাজের জন্য চলে গেল মসজিদে। একবার মেঘলাকে ডাকতে চেয়েও ডাকলো না। নামাজ পড়ে গার্ডেনে জিম করতে লাগলো। এটা তার প্রতিদিনের রুটিন। রুমে এলো সকাল 8টা বাজে। এসে দেখলো মেঘলা কাল রাতে যেভাবে শুয়েছিল এখনো সেভাবেই শুয়ে আছে। আকাশ, এই মেয়ে উঠো, এটা তোমার বাবার বাড়ি না যে নাক ডেকে বেলা 10টা পর্যন্ত ঘুমাবে। উঠো বলছি। মেঘলা, আকাশ, এই মেয়ে শুনতে পাচ্ছ না? অনেক ডাকার পর যখন কোনো সারা শব্দ পেল না তখন আকাশ ভয় পেয়ে গেল। আকাশ, মরে গেল নাকি ভাবতে ভেতরটা অজানা কারণে কেঁপে উঠল। না, শ্বাস তো চলছে। নাকের কাছে হাত নিয়ে, তার তার মানে ঘুমাচ্ছে। সে যে অজ্ঞান হয়ে আছে বুঝতে পারলো না। পাশের টেবিলে রাখা পানির জগের পুরো পানিটাই মেঘলার মুখে মারলো। মেঘলা ঠান্ডা পানির স্পর্শ পেয়ে আস্তে আস্তে চোখ খুলে দেখে উনি সামনে দাঁড়িয়ে আছে পানির জগ হাতে। ওঠার শক্তি পাচ্ছে না। আকাশ, নিজেকে কি মহারানী মনে হয়? বেলা 10টা পর্যন্ত আপনি ঘুমাবেন আর বাড়ির কাজ আপনার বাবার পাঠানো কাজের লোক করবে। ওয়াশরুম থেকে বেরিয়ে যেন দেখি পুরো রুম গুছানো। মেঘলা কথা বলে উনি হনহনিয়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিলেন। শরীরটা এত দুর্বল কেন লাগছে? সারা রাত কি আমি সেন্সলেস ছিলাম? এত ভাবার সময় নেই। কোনো রকমে উঠে রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এটা ভালোই পারি। গোছানোর সময় খেয়াল করলাম রুমটা অনেক সুন্দর। সব ব্ল্যাক আর হোয়াইট। ওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং। একটা বড় বেডের পাশে একটা ছোট সাইড টেবিল, এক পাশে একটা আলমারি। ড্রেসিং টেবিলে অনেক রকমের কসমেটিক, সব ছেলেদের। ছেলেরা এত কসমেটিক ইউজ করে। একটা বড় সোফা। মেঘলার বেডের কাছে কাজ হয়ে যাবে সোফা দিয়ে। এক পাশে একটা বুক সেলফে অনেক বই, বেশিরভাগই ইংরেজি বই। পাশের কাচের দরজা, হয়তো বেলকনিতে যাওয়ার। সব শেষে চোখ গেল বেডের ওপর দেয়ালে আকাশের বড় একটা ছবিতে। কত সুন্দর আকাশে
ঠোঁটের কোণে মিষ্টি হাসি। হয়তো এই হাসিটা সরাসরি দেখার সৌভাগ্য আমার হবে না। চোখের কোণ থেকে এক বিন্দু পানি গড়িয়ে যাবার আগে মুছে নিলাম। 1 ঘন্টা হলো ওয়াশরুমে ঢুকেছে। ছেলে মানুষের গোসল করতে এত সময় লাগে? আমার তো ওয়াশরুম যাওয়া খুব দরকার। কি করি? ঘুরতে ড্রেসিং টেবিলের আয়নায় নিজের চেহারা দেখে নিজেই ভয় পেয়ে গেলাম। কপালের রক্ত শুকিয়ে আছে, কাজল লেপটে পুরো মুখ আরও কালো লাগছে। পুরো মুখের মেকআপ নষ্ট হয়ে পেতনির মতো লাগছে। এখন আমাকে যে দেখবে নিশ্চিত হার্ট অ্যাটাক করে মারা যাবে। উনি বাহিরে আসার আগে আমি বরং বেলকনিতে চলে যাই। এমনি বলছে ওনার সামনে না যেতে। এই চেহারা নিয়ে ওনার সামনে পড়লে এখনই বাড়ি থেকে বের করে দেবে। বেলকনিতে যাওয়ার জন্য পা বাড়াতেই মাথাটা ঘুরে উঠল। আকাশ শাওয়ার নিয়ে বাইরে আসতে দেখি মেয়েটা মাথা ঘুরে পড়ে আছে। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি মেয়েটা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে ধরলাম। মেঘলা পড়ে যাওয়ার আগে উনি ধরে ফেললেন। আমি কি স্বপ্ন দেখছি না সত্যি? একটা মিষ্টি গন্ধ নাকে এসে লাগছে। যখন অনুভব করলাম ওনার ভেজা লোম সহ বুকে আমার গাল লেগে আছে, শরীরে যেন শিহরণ খেলে গেল। এই প্রথম কোনো পুরুষের এত কাছে এলাম, তাও নিজের স্বামী। আমি 5 ফিট 4 লম্বা, তাও ওনার বুক পর্যন্ত। কত লম্বা উনি? আকাশ মেয়েটাকে ধরতে ওর মাথা থেকে বুকে এসে পড়লো। গাল আমার বুকে লেগে আছে, গরম নিঃশ্বাস বুকে লাগছে। কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করছে। না না, এসব আমি কি ভাবছি? এরা সবাই বিশ্বাসঘাতক। আর এই মেয়ে তো আমার যোগ্যই না। এক ঝটকায় বুক থেকে সরিয়ে নিয়ে 2 কাঁধ ধরলাম। এই মেয়ে কি হয়েছে? দেখে চলতে পারো না? মেঘলা ঝটকায় ঘোর কেটে গেল, কিন্তু ওনার দিকে তাকানোর সাহস হলো না। বুকের দিকেই তাকিয়ে আছি। জিম করে বডি বানিয়েছে 6 প্যাক। ফর্সা বুকে কালো কুচকুচে ভেজা লোমগুলো লেপটে আছে। ঘোর লেগে গেছে আবার। আচ্ছা শুনেছি ছেলেদের বুকে লোম থাকে, তাদের বুকে ভালোবাসাও নাকি অনেক বেশি থাকে। তাহলে ওনার কেন নেই? আকাশ কি বলছি শুনতে পাচ্ছ না? নাকি কথাও বলতে পারো না? কাঁধ ধরে ঝাঁকিয়ে মেঘলা এবার ওনার মুখের দিকে তাকালাম। চুলগুলো কপালে পড়ে আছে, ফোঁটা ফোঁটা পানিও পড়ছে। অসম্ভব সুন্দর দুটি চোখ, হালকা নীল রঙের বাঁশির মতো না, গোলাপি চিকন দুটি ঠোঁট নাড়িয়ে কথা বলছে। এক কথায় অসম্ভব সুন্দর। হলিউড হিরো, আমার দেখা সেরা সুন্দর একজন পুরুষ। ছেলেরা এত সুন্দর হয়? আমি সত্যি ওনার যোগ্য না। এক বিন্দু পানি অজান্তেই গড়িয়ে পড়ল চোখ থেকে। আকাশ মেয়েটার চোখে পানি দেখে থমকে গেলাম। খেয়াল করলাম মুখের দিকে, কপালে রক্ত শুকিয়ে আছে। কাজল মেকআপ লেপটে বাজে লাগছে। মুখটা শুকিয়ে গেছে একদিনে। এত কিছুর মাঝে গভীর চোখ দুটো অসম্ভব সুন্দর। যে কোনো পুরুষ ঘায়েল হয়ে যাবে একটু তাকালে। মনে হচ্ছে কত অভিযোগ জমে আছে ওই চোখে। হ্যাঁ, না তাকানো যাবে না ওই চোখ। হাতটা হালকা হয়ে যেতেই আবার পড়ে যেতে নিল। শক্ত করে ধরলাম। এর শরীরে দেখছি অনেক জ্বর। মেঘলা কি হচ্ছে বুঝতে পারছি না, শুধু তাকিয়ে আছি মুখের দিকে। আকাশ এই মেয়ে জ্বর এলো কিভাবে? জোরে ধমক দিয়ে। মেঘলা আমার নাম মেঘলা। সেই ছোট সেই কাল থেকে এই মেয়ে করছে। আকাশ হোয়াট এভার, যাক কথা বলতে পারো। জ্বর এলো কিভাবে? মেঘলা আমি ফ্লোরে শুতে পারি না, ঠান্ডায় অ্যালার্জি আছে। আকাশ তাহলে কাল বলনি? বলতে গিয়েও থেমে গেলাম। নিজের ব্যবহারের কথা মনে পড়ে গেল। কেন জানি না খারাপ লাগলো। ওকে তুমি ফ্রেশ হয়ে আসো। একা যেতে পারবে নাকি হেল্প করতে হবে? মেঘলা একাই পারবো। আকাশ আর একটা কথা, এই রুমে কি হচ্ছে তা যেন বাইরে না যায়। মেঘলা আচ্ছা। লাগেজ খুলে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে চলে এলাম। শাওয়ার ছেড়ে নিচে বসে পড়লাম। কি হচ্ছে এসব? কালকের আকাশ এই কি আকাশ? কি এই বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে না বাবার দেয়া ওই সামান্য কিছু টাকার জন্য উনি আমাকে বিয়ে করেছে।
তাহলে কেন হচ্ছে এসব? আকাশ প্যান্ট আর একটা টি শার্ট পরে চুলে জেল লাগিয়ে নিচে এলাম ব্রেকফাস্ট করতে। চাঁদনি ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। ও আপনাদের বলা হয়নি, আমার পরিবারে আমি, আমার মা আর আমার ছোট বোন চাঁদনি, সবাই চাঁদ বলে ডাকি। বাবা মারা গেছে 3 বছর আগে। চাঁদনি ইন্টার প্রথম বর্ষের ছাত্রী, যেমন সুন্দর তেমনি মেধাবী। মা খাবার দাও। মা মারিয়া খান। বস দিচ্ছি। মেঘলা কোথায়? আকাশ মেঘলাকে? ওই মেয়েটা। মা যাকে এত জেদ করে বিয়ে করে আনলি, তার নাম জানিস না? আকাশ জানি। গম্ভীর গলায়, জ্বর এসেছে, খাবার আর মেডিসিন রুমে পাঠিয়ে দাও। চাঁদ ভাই তুই ঠিক করছিস না, একজনের শাস্তি আরেকজনকে দিস না। এই মেয়েটা তো কিছু জানেও না। আকাশ চাঁদ ধমক দিয়ে, ছোট ছোটদের মতো থাক, বড়দের বিষয়ে নাক গলাতে আসবি না। চাঁদ একদিন না পস্তাতে হয় এই ছোট মেয়ের কথা না শোনার জন্য। চাঁদ খাওয়ার থেকে রেখেই উঠে চলে গেল। আকাশও রাগ করে উঠে চেয়ার লাথি মেরে চলে গেল। মা একটা কালবৈশাখী ঝড় আমার হাসি খুশি সুন্দর সংসারটাকে ভেঙে গুড়িয়ে দিল। ছেলেটা ধ্বংসের খেলায় মেতেছে। রুমে গিয়ে আকাশ থমকে গেল মেঘলাকে দেখে। আকাশ চোখ সরছে না মেঘলার থেকে। হুমায়ুন আহমেদ স্যার যথার্থ বলেছিলেন, মেয়েরা যদি জানতো গোসল করার পর মাথায় টাওয়াল জড়ানো অবস্থায় তাদের কত সুন্দর লাগে, তাহলে সবসময় সব মেয়ে বিয়ে বাড়িতে কিংবা জন্মদিনের উৎসবে মাথায় টাওয়াল জড়িয়ে যেত। অদ্ভুত সুন্দর লাগছে মেঘলাকে। ছোট ভেজা চুল গুলো গালে লেগে আছে, আর সারা মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে। ভেজা গলায় একটা কালো তিল যেন আমাকে টানছে। খুব ইচ্ছে করছে গভীর একটা একটা না না এটা না, মন ভরে কিস করতে। কালো রঙের জামদানিতে সদ্য ফোটা কালো গোলাপ মনে হচ্ছে। আকাশ এক পা এগোতে গিয়ে, না না, এসব আমি কি ভাবছি। এই মেয়ের জন্য আজ চাঁদের কাছে কথা শুনতে হলো। এই মেয়েকে আমি ছাড়বো না। আর জ্বর নিয়ে গোসল করেছো কেন? মেঘলা গোসল করে অনেকটা ফ্রেশ লাগছিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করার চেষ্টা করছিলাম। আসলে আমি শাড়ি পরতে পারি না, কিন্তু বিয়ের পরের দিন 3 পিস পরা ব্যাপারটা ভালো দেখায় না। হঠাৎ কোথা থেকে এসে উনি গালে থাপ্পড় মেরে বসলেন। মনে হচ্ছে কেউ পাথর মেরে গালে দাঁত দাঁত খুলে যাবে। গালে হাত দিয়ে অবাক হয়ে ওনার দিকে তাকালাম। আকাশ জ্বর নিয়ে গোসল করতে কে বলেছে? আমাকে কি তোমার কাজের লোক মনে হয়? তুমি অসুস্থ হবে আর আমি তোমার সেবা করব? নাকি তোমার বাবা মা তোমার জন্য সাথে কাজের লোক পাঠিয়েছে? আর নেক্সট টাইম যেন কালো শাড়িতে না দেখি। গাড়ির চাবি নিয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে। একটু রিল্যাক্স দরকার। মেঘলা কথাগুলো বলে কিসের যেন চাবি নিয়ে কণ্ঠ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আচ্ছা, আমার অপরাধটা কোথায়? কি করেছি আমি যার জন্য এসব আমার সাথে হচ্ছে? আমি কি ইচ্ছে করে কালো হয়েছি, নাকি ইচ্ছে করে অসুস্থ হয়েছি? যার কাছে দুটো ভালো কথা শুনতে পাই না, তার কাছে আমি সেবা আশা করব একটা তার ছেলের হাসি দিয়ে? আর আমি যে শাড়ি পরি, ওনার প্রবলেম কি? কালো রং আমার বরাবরই প্রিয় রং, কিন্তু গায়ের রং কালো বলে কখনো পরা হয়নি। ভেবেছিলাম কখনো পরা হবেও না, কারণ বিয়ের পর স্বামীর পছন্দে চলতে হবে। এখন যেহেতু দেখলাম আমার প্রতি তার কোনো ইন্টারেস্ট নাই, তাই নিজের পছন্দের শাড়িটাই পরেছিলাম। কিন্তু তার হলো কই, শাড়ি চেঞ্জ করে গোলাপি রঙের একটা 3 পিস পরে নিলাম। ম্যাডাম আসবো? মেঘলা হ্যাঁ আসো। আমার নাম টিয়া, এই বাসায় কাজ করি। বড় ম্যাডাম আপনার খাবার আর ওষুধ পাঠাইছে। মেঘলা টিয়া আপু, আপনি খাবারটা ওই টেবিলে রাখুন, আর আমাকে ম্যাডাম বলতে হবে না। আমি আপনার বয়সে ছোট। মেঘলা বলে ডাকবেন কেমন? টিয়া আপনি অনেক ভালো বৌমনি, আমি আপনাকে বৌমনি বলেই ডাকবো। মেঘলা আচ্ছা ঠিক আছে বলেন। টিয়া আপনাকে অনেক মিষ্টি লাগছে বৌমনি। মেঘলা আমাকে? আর মিষ্টি?
একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে। টিয়া, গায়ের রং সব সময় সৌন্দর্য প্রকাশ পায় না বৌমনি। আপনি যে কতটা মিষ্টি দেখতে, যে ভালো করে তাকাবে সেই বুঝতে পারবে। আর মানুষের আসল সৌন্দর্য চেহারা দেখে না, মন দেখে বোঝা যায়। মেঘলা, বাহ টিয়া আপু, আপনি তো খুব সুন্দর কথা বলতে পারেন। যাক, এই বাড়িতে কাউকে অন্তত পাওয়া গেল কথা বলার। টিয়া, কিন্তু বৌমনি আপনার গালে দাগ কিসে? মেঘলা, কই কিছু না, আসলে আমার মেকআপ সহ্য হয় না, তাই অ্যালার্জি হয়ে গেছে। টিয়া, হায় রে বাঙালি নারী, এক রাত হয়েছে বিয়ের, এখনই স্বামীর সম্মান বাঁচাতে মিথ্যা বলছে। আমি জানি বৌমনি ছোট সাহেব আপনাকে থাপ্পড় মেরেছে। ছোট সাহেব কেন এমন করেছে? মেঘলা, এই বাড়িতে আর কেউ নেই? টিয়া, আছে, আপনার শাশুড়ি আর ননদ। মেঘলা, ও, আর আপু, এই আপনি আপনি করেন না তো। টিয়া, নিজে করে আর আমাকে না করছে। মেঘলা, আচ্ছা ঠিক আছে, আমিও তুমি করে বলবো। টিয়া, আচ্ছা বৌমনি, তাহলে তুমি ওষুধ খেয়ে নাও, আমি যাই, আমার কাজ আছে। মেঘলা, আচ্ছা। টিয়া আপু চলে যেতেই আমি খাবার খেতে লাগলাম। আপুটা অনেক ভালো, কত সুন্দর করে কথা বলে, মনেই হয় না কাজের লোক। খাওয়া শেষে ওষুধ খেয়ে নিলাম। বেডে বসতে গিয়েও বসলাম না, সোফায় শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। এ বাড়িতে মনে হয় রিসেপশন হবে না। কিছুক্ষণ শুয়ে থেকে ফোন নিয়ে বেলকনিতে গেলাম। বেলকনিটা অনেক বড় আর সুন্দর, কিছু জানা অজানা ফুল দিয়ে সাজানো। একটা দোলনা আছে, সেটাই বসে পড়লাম। মাকে কল দিলাম। মেঘলা, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? মরিয়ম বেগম, তোকে ছাড়া ভালো নেই রে মা, তুই কেমন আছিস? মেঘলা, আমি ভালো আছি মা, এই বাড়ির মানুষ অনেক ভালো মা। আর জামাই বাবাজি? মেঘলা, উনিও খুব ভালো, আমার অনেক খেয়াল রাখে। তোমাকে যদি সত্যিটা বলতে পারতাম মা। মা, সে আমি আগেই বুঝেছিলাম, ছেলেটা অনেক ভালো। তোর আব্বার দেওয়া টাকা তো নিলই না, উল্টো বিয়ে সব খরচ নিজে করতে চেয়েছে, কিন্তু তোর আব্বা করতে দেয়নি। নিজের আদরের মেয়ে বিদায় নিজের টাকায় করবে বলে দিয়েছে। মেঘলা, এসব কি বলছো মা, উনি টাকা নেয়নি? তাহলে বিয়ে কেন করেছে? উনি টাকা নেয়নি মা, এক টাকাও না। মেঘলা, আচ্ছা মা, এখন রাখছি। মা, তোর আব্বার সাথে কথা বলবি না? মেঘলা, পরে বলবো মা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আর সবার মন জুগিয়ে চলবি। তোর শাশুড়ি মা বলেছে এখন বৌবাত করবে না, কি নাকি প্রবলেম হয়েছে একটু, কিছুদিন পর করবে, ততদিন ওই বাড়িতেই থাকতে হবে। মেঘলা, আচ্ছা আল্লাহ হাফেজ মা, আল্লাহ হাফেজ। মেঘলা, ফোন রেখে ভাবতে লাগলাম, টাকা না নিলে কেন বিয়ে করেছে। এটাই তো সত্যি, আমি ওনার যোগ্য না। উনি কত সুন্দর, আমাদের তুলনায় কত ধনী, তাহলে কেন? কেন ভাবতে পারছি না, মাথা ব্যথা করছে। ক্রিং ক্রিং। আকাশ, হ্যালো আকাশ, হোয়াট, ইটস ট্রু? আকাশ, ওকে বাই। এই দিনটার অপেক্ষায় ছিলাম, এবার খেলা জমবে, আমি আসছি রূপ। এবার সামনাসামনি খেলা হবে, শয়তানি হাসি দিয়ে। এই রূপ আবার কে? মেঘলাকে আকাশ বিয়েই বা কেন করছে? কিসের খেলায় মেতেছে? কিসের খেলার কথা বলছে আকাশ? মেঘলা, জোহরের আজান শুনে ঘুম ভেঙে গেল। বেলকনির দোলনায় ঘুমিয়ে পড়েছিলাম আকাশের কথা ভাবতে ভাবতে। উঠে ওয়াশরুম থেকে ওযু করে এসে নামাজ পড়তে নিলাম। টিয়া আপুকে বলে জায়নামাজের ব্যবস্থা করে ফজরের নামাজের কাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে মোনাজাত তুললাম আল্লাহর দরবারে। হে আল্লাহ, তুমি আমাকে যেমন সৃষ্টি করেছো তাতেই আমি খুশি। অনেক মানুষ আছে, চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, সেখানে আমি একটা সুস্থ জীবনযাপন করছি। তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমি যেমন আছি তেমনই থাকতে চাই সারা জীবন, পরিবর্তন হতে চাই না। শুধু মানুষের কথা সহ্য করার ধৈর্য দান করো খোদা। আমার বাবা মা, স্বামী, ভাই, শাশুড়ি, ননদ, আত্মীয় স্বজন সবাইকে সুস্থ রাখুন, হেদায়েত নেক হায়াত দান করুন। যারা মারা গেছেন তাদের মাফ করে বেহেশতে নসিব করুন। আমার স্বামীর মনে একটু জায়গা করার তৌফিক দান করুন, দয়ার সাগর।
হে পরম হে পরম করুণাময়, আমি বিশ্বাস করি আপনি যা করেন বান্দার ভালোর জন্য করেন। আমিন। আকাশ। রুমে এসে দেখি মেঘলা জায়নামাজে বসে মোনাজাতে কিছু বিড়বিড় করছে আর নাক টানছে। গালে পানির স্রোত, কি পবিত্র লাগছে দেখতে। আচ্ছা, ও কি আমার নামে অভিযোগ প্রকাশ করছে আল্লাহর কাছে? আচ্ছা, কেন বারবার এই কালো মেয়েটাকে দেখেই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি? আমি তো হুরপুরীর মতো সুন্দরী রূপকে ভালোবেসেছিলাম। আচ্ছা, আমি কি রূপকে সত্যি ভালোবেসেছিলাম, নাকি ওর সৌন্দর্যের মোহে পড়েছিলাম? না না, আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু ও ছেড়ে যাবার পর তো আমি কখনো তীব্র কষ্ট অনুভব করিনি বুকের বাঁ পাশে। শুধু প্রচণ্ড রাগ আর যে চেপেছে মনে। সেটা কি ভালোবাসা হারানোর কষ্ট, নাকি ইগোতে আঘাত করার অপমান বোধ? মেঘলা। মোনাজাত শেষ করে জায়নামাজ ভাঁজ করতে করতে পেছনে ফিরতেই দেখি উনি দরজার সামনে দাঁড়িয়ে এদিকেও তাকিয়ে আছে। ওনার দৃষ্টি এদিকে থাকলেও মন এদিকে নেই। গভীর কোনো ভাবনায় ডুবে আছে। ডাকবো, যদি রাগ করে। যেভাবে দাঁড়িয়ে আছে, না থাকলে রুমের বাইরেও যেতে পারবো না। ডাকি, যা হবার হবে। বুকে ফু দিয়ে, শুনছেন? এই যে শুনছেন? আকাশ। মেঘলার ডাকে ভাবনা থেকে বাইরে আসলাম। ওর দিকে একবার তাকিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। মেঘলা, যা বাবা, কিছুই তো বললো না। আমি বরং নিচে যাই, কিছু তো চিনিও না। টিয়া, বৌমনি আসবো? মেঘলা, এসো। আমি কেবলই যেতে চাচ্ছিলাম, কিন্তু ভাবছিলাম কিছু তো চিনি না। টিয়া, আচ্ছা চলো, বড় ম্যাডাম লাঞ্চের জন্য ডাকছে। বিকেলে বরং তোমাকে বাড়ি ঘুরিয়ে দেখাবো, কেমন? মেঘলা, আচ্ছা। টিয়া আপুর সাথে নিচে চলে এলাম। আকাশ। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছি। কেন বারবার একই ভুল করছি আমি? না না, আর কিছু ভাববো না। এই জীবনের শুরু একজনকে ভালোবেসেছিলাম, যে আমাকে ভরা রেস্টুরেন্টে এত মানুষের সামনে অপমান করেছে। কথাটা মনে পড়তে আকাশের চোখ মুখ শক্ত হয়ে গেল। যে সময়টাতে ওকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সে সময়েও আমাকে আঘাত করে চলে গেছে। আর এই মেয়ে তো তারই সবচেয়ে আদরের বোন। সুযোগ পেলে এই মেয়েও বিশ্বাসঘাতকতা করবে না, তার কি নিশ্চয়তা আছে? আর কারো মায়ায় জড়াবো না আমি। এবার শুধু প্রতিশোধের পালা। রহস্যের হাসি দিয়ে। আর মেঘলা আমার কাছে শুধু প্রতিশোধ নেবার একটা মাধ্যম মাত্র। কাজ শেষে ছড়ে ফেলবো রূপের সামনে। মেঘলার জীবন নষ্ট হওয়ার জন্য নিজেকে অপরাধী মনে করে তিলে তিলে শেষ হয়ে যাবে রূপ। হা হা। নিচে। মা, এখন কেমন লাগছে বৌমা? জ্বর কমেছে? মুখটা কালো করে জিজ্ঞেস করলেন। মেঘলা, এখন ভালো আছি। সকালে মেডিসিন নেবার পর আর জ্বর আসেনি। আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? ভয়ে ভয়ে। মা, ওকে ডেকো। কি করব বলো? আমার রাজপুত্রের মতো ছেলের পাশে তোমার মতো কালো মেয়েকে যে মানতে পারছি না। ভেবেছিলাম একটা পরীর মতো পুত্রবধূ আনবো, কিন্তু ছেলে আমার একদম নিষেধ করে দিয়েছিল বিয়ে করতে। বলেছিল করবে না কোনোদিনও বিয়ে। তোমাকে করলেও বিয়েটা অন্তত করেছে, এটাই অনেক। আর তোমার তো কোনো দোষ নেই, চেষ্টা করব মেনে নিতে। টিয়া, কি ভাবছেন বড় ম্যাডাম? মা, কিছু না। আর তোকে কতবার বলেছি এই ম্যাডাম ফ্যাডাম ডাকবি না। এখন যা, চাঁদ আর আকাশকে ডেকে নিয়ে আয়। সকালবেলা ছেলে মেয়ে দুটো ভালো করে খেলো না। টিয়া, আচ্ছা থুড়ি খালাম মা। টিয়া বলে চলে গেল। মা, শোনো বৌমা, তোমাকে কিছু কথা বলি। মেঘলা, জি বলুন। মা, এতক্ষণে হয়তো বুঝে গেছো আকাশ তোমাকে ভালোবেসে বিয়ে করেনি। কেন বিয়ে করেছে ওর থেকেই জানতে পারবে। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, ছেলেটার মনে জায়গা করার চেষ্টা করো। একটা ভুল ধারণা পুষে রেখেছে মনের মধ্যে, সেটা দূর করার দায়িত্ব তোমার। মেঘলা, ছি ছি মা, আপনি অনুরোধ কেন বলছেন? আদেশ করুন, আমি আপনার আদেশ পালন করার যথাসাধ্য চেষ্টা করব। মা, মুগ্ধ হয়ে তাকালাম মেয়েটার দিকে। কতটা নম্রভাষী। এখন বসো, খেতে দিচ্ছি। মেঘলা, ওনারা আসুক। মা, আচ্ছা ঠিক আছে। চাঁদ, আমি এসে পড়েছি। এখন কেমন আছো ভাবি? মেঘলাকে জড়িয়ে।
মেঘলা: জি ভালো। হঠাৎ করে এসে দৌড়িয়ে ধরায় চমকে গেছি। চাঁদ: প্লিজ ডোন্ট মাইন্ড ভাবি। একটা মিষ্টি হাসি দিয়ে: আমি একটু ফ্রি মাইন্ডেড। সকালে তোমার রুমে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম থাক, এখন ভাইয়া আছে, পরে দেখা করে নিব। মেঘলা: কেন আপু আসতেন? আপনার ভাইয়া তো রুমে ছিল না। চাঁদ: ও মাই গড ভাবি, আমি তোমার ননদ, বয়সেও ছোট। তুমি কি এ না আপু, আপনি এসব বলছো? মেঘলা: আসলে আমি মানে। চাঁদ: থাক, আর মানে বলতে হবে না ভাবি। আমি কিন্তু ওই ননদিনী রায়বাঘিনী টাইপ ননদ হব না। তুমি আমাকে ছোট বোনের মতো দেখবে, চাঁদ ডাকবে আর তুমি করে কথা বলবে। মেঘলা: আচ্ছা ঠিক আছে। মা: এখনই সব কথা শেষ করে ফেলবি নাকি? কথা বন্ধ করে বস, খাবার দিচ্ছি। কিরে টিয়া, আকাশ কোথায়? টিয়া: আইতাছে। মা: আবার তোকে এত বছর ধরে কি শিখাইলাম? আইতাছে না, আসছে। টিয়া: আসলে মাঝে মাঝে মুখ ফসকে বের হয়ে যায়। বোকার মতো হেসে। মেঘলা: চুপচাপ এদের কথা শুনছিলাম, তখনই চোখ গেল সিঁড়িতে। উনি নামছে টি শার্টের হাতা উঠাতে উঠাতে। ধূসর রঙের একটা ফুল হাতা টি শার্ট পরেছে আর কালো ট্রাউজার। ওনাকে যেভাবে দেখি সুন্দর লাগে। উনি চাঁদের পাশে চেয়ার টেনে বসতেই চোখ নামিয়ে নিলাম। আকাশ: মা খাবার দাও। মেঘলা: শাশুড়ি মা সবাইকে খাবার দিয়ে নিজেও বসে পড়লেন। টুকিটাকি যা লাগবে টিয়া আপু এগিয়ে দেবে। সবাই খাচ্ছে, আমি খাবার নাড়াচাড়া করছি। আসলে খেতে ইচ্ছে করছে না। মেঘলা: কই মা, খা খাচ্ছি তো। মা: বৌমা খাচ্ছ না কেন? মেঘলা: কই মা, খাচ্ছি তো। মা: আচ্ছা এটা নাও, তোমার জন্য ঝাল করে ভর্তা করেছি। জ্বর হলে কিছু স্বাদ লাগে না জানি, এটা দিয়ে খাও, ভালো লাগবে। মেঘলা: চোখে পানি টলমল করছে। কত ভালো মানুষ উনি, কতটা ভেবেছে আমার জন্য। বাসায় মাও এমন করতো জ্বর হলে, নিজে খাইয়েও দিত। ওনারাই বা কি দোষ? এমন রাজপুত্রের মতো ছেলের জন্য সব মা চাইবে পরীর মতো বউ আনতে। এমন ছেলের পাশে কোনো মা আমার মতো কালো মেয়েকে হাসি মুখে মেনে নিবে? হয়তো আমি নিজেও পারতাম না। আকাশ: মা একটা কথা ছিল। মেঘলা: ওনার কথা শুনেই সবাই খাওয়া রেখে ওনার দিকে তাকালো। এরপর উনি যা বললেন, অবাক হয়ে তাকিয়ে আছে সবাই ওনার দিকে, আর আমি কিছু না বুঝে তাকিয়ে আছি। আকাশ: আমরা আগামীকাল ঢাকা ব্যাক করছি। মা: ঢাকা ব্যাক করছি মানে? আকাশ: মানে আবার কি? মা: ঢাকা কেন যাব আমরা? ওই শহরে আমাদের কিছুই অবশিষ্ট নেই, সব শেষ হয়ে গেছে। আকাশ: কেন যাচ্ছি? গেলেই দেখতে পাবে। মা: আকাশ, তুই কি শুরু করেছিস? আকাশ: এ নিয়ে আর কথা বলতে চাই না আমি। কাল লাঞ্চ করে সবাই রেডি হয়ে নেবে। মা: আকাশ শোন। আকাশ: এখন আমি কিছুই বলতে চাচ্ছি না মা। আগামীকাল তোমাদের সবার জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, বিশেষ করে তোমার জন্য মা। একটা মিষ্টি হাসি দিয়ে উঠে চলে এলাম রুমে, কিছু কাজ আছে। মেঘলা: উনি উঠে গেলেন। মা আর চাঁদ কেমন মনমরা হয়ে গেল মাঝে। আমি কিছুই বুঝলাম না কি হচ্ছে এখানে। সবার মন খারাপ দেখে আমি কিছু জিজ্ঞেস করলাম না। খাওয়া শেষে যে যার মতো চলে গেল। আমি টিয়া আপুকে সাহায্য করতে চাইলাম, কিন্তু অসুস্থ বলে করতে দিল না। রুমে চলে এলাম। রুমে এসে দেখি উনি সোফায় বসে ল্যাপটপে কিছু করছে। আমি দাঁড়িয়ে ভাবছি কি করব। আকাশ: ল্যাপটপে কাজ করছিলাম সোফায় বসে, তখন মেঘলা রুমে এলো। অনেকক্ষণ পরও যখন কোনো মুভমেন্টের আভাস পেলাম না, তখন সামনে তাকিয়ে দেখি দরজার সামনে দাঁড়িয়ে কিছু ভাবছে। ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? মেঘলা: না, মানে ইয়ে। আকাশ: তোমার কি স্প্রিং প্রবলেম আছে? মানে তুমি কি কথা বলতে, তোমার কি স্পিকিং প্রবলেম আছে? মানে তুমি কি কথা বলতে গেলেও তোতলাও? মেঘলা: কই না তো। আকাশ: তাহলে এখন তোতলাচ্ছ কেন? ধমক দিয়ে। মেঘলা: ওনার ধমকে চমকে উঠলাম। এই সামান্য কারণে ধমক দেওয়ার কি আছে? কিভাবে বলবো? আপনাকে দেখলে আমি ভয়ে তোতলা হয়ে যাই। আকাশ: এখন মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? ধমক দিয়ে। মেঘলা: এত ধমকাই কেন?
তা তাহলে কি করব? আকাশ, ও গড! এখন এটাও একে বলে দিতে হবে কি করবে? বিরক্ত হয়ে, তুমি না অসুস্থ? শুয়ে রেস্ট নাও। মেঘলা, কিন্তু শুভ কোথায়? রাতে তো নিচে শুয়ে জ্বর হয়ে গেছে। আকাশ, তাও দাঁড়িয়ে আছে, আবার কি হয়েছে? মেঘলা, মানে কোথায় শুভ? মাথা নিচু করে। আকাশ, বেডে শুয়ে থাকো। গম্ভীর কণ্ঠে। মেঘলা, চুপচাপ বেডে শুয়ে পড়লাম। ওয়াও, কি নরম। আকাশ, আবার কাজে মন দিলাম। রাতের আগে ফাইল রেডি করে পাঠাতে হবে। মেঘলা, অনেকক্ষণ শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না। সকাল থেকে শুধু শুয়ে ঘুমিয়ে থেকে পার করেছি। এত ঘুমানো যায় নাকি? কিন্তু ওনার ভয়ে উঠতেও পারছি না। আকাশ, কাজ শেষ করে বেডে তাকিয়ে দেখি মেয়েটা ঘুমিয়ে আছে বাচ্চাদের মতো। নিষ্পাপ লাগছে দেখতে। কিছু চুল মুখের উপর পড়ে আছে। আমার ওকে দেখতে সমস্যা হচ্ছে। অজান্তেই বেডের কাছে এসে ওর পাশে বসলাম। হাত যেন একাই চলে গেল ওর মুখের উপর পড়ে থাকা চুলে। সরিয়ে দিলাম চুলগুলো। সযত্নে কানের পেছনে গুজে দিলাম। একটা চুমু এঁকে দিলাম কপালে। চোখ গেল গলার তিলটাতে। আচ্ছা, এটাতে কিস করলে কি খুব খারাপ হবে? খারাপ হবে কেন? ও আমার বিয়ে করাবো। তিন কবুল করে বিয়ে করেছি। একদম আহ, তিনের কাছে এনে আবার থেমে গেলাম। না না, এসব কি করছি আমি? কি ভাবছি আমি এসব? আমি তো একে কোনোদিন বইয়ের অধিকার দিতে পারবো না। আমি তো ওকে ভালোবাসি না। তাহলে কেন এসব করছি? চট করে উঠে এলাম ওর পাশ থেকে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে। কিছু কাজ আছে। মেঘলা, আসরের আজান শুনে ঘুম ভেঙে গেল। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। খেয়াল করে দেখি রুমেও নেই। উঠে ওয়াশরুম থেকে অজু করে এসে নামাজ পড়ে নিলাম। চাঁদ, আসবো ভাবি? মেঘলা, নামাজ শেষ করতে চাঁদের ডাক শুনলাম। হ্যাঁ হ্যাঁ, আসো। চাঁদ, ভাইয়া কোথায়? মেঘলা, আমি তো জানি না। ঘুমানোর আগে দেখেছিলাম সোফায় বসে ল্যাপটপে কিছু করছিল। ঘুম থেকে উঠে দেখি রুমে নেই। চাঁদ, এই ভাইয়াটাও না সারাদিন বাসায় থাকে না। কোথায় থাকে আল্লাহ জানে। আর যেটুকু সময় থাকে শুধু ল্যাপটপ নিয়ে বসে থাকে। একটা মানুষ এত পরিবর্তন কি করে হতে পারে? মেঘলা, কেন, কি হয়েছে? চাঁদ, আরে ওসব বাদ দাও, চলো তোমাকে বাড়ি ঘুরিয়ে দেখাবো। মেঘলা, আচ্ছা চলো। চাঁদ আগে বাড়ির সবার রুম দেখাতে লাগলো। চাঁদের রুম দেখে আমি অবাক। মনে হচ্ছে একটা 5 বছরের বাচ্চার রুম, টেডি দিয়ে ভর্তি। আমার রুমে একটি টেডি ছিল আমার সমান, সেটা জড়িয়ে ঘুমাতাম। বাট চাঁদের রুম দেখে মনে হচ্ছে টেডি বিয়ারের দোকান। চাঁদ, ভাবি তুমি হাসছো কেন? মেঘলা, কই হাসছি না তো। চাঁদ, আচ্ছা চলো মার রুমে নিয়ে যাই। মেঘলা, মার রুমের দরজা দেখে থেকে দেখি উনি নামাজ পড়তে জায়নামাজে বসে তাসবি পড়ছে। তাই আর রুমে গেলাম না। ওরে ওপরে মোট 4টা রুম। একদম পূর্ব পাশের রুম আকাশ, মানে আমাদের। তারপরে রুমটা তালা দেওয়া। তারপর মার রুম, আর শেষে চাঁদের রুম। নিচে একটা গেস্ট রুম, স্টোর রুম, টিয়া আপুর রুম। আর একটা রুমে হয়তো অন্য সার্ভেন্ট থাকে। কিচেন, ডাইনিং টেবিল আর ড্রয়িং রুম। দোতলা বাড়ি, কিন্তু অনেক সুন্দর আর দামি ফার্নিচার দিয়ে সাজানো। চাঁদ, এবার গার্ডেনে চলো। মেঘলা, আচ্ছা। বাড়ির বাইরে থেকে বাড়ির ডিজাইনটা আরো বেশি সুন্দর লাগছে। চারদিকে গাছপালা দিয়ে ঘেরা। বাড়ির সামনে দুপাশে ফুলের বাগান, মাঝখানে রাস্তা দিয়ে ঢোকার এক পাশে একটা সুইমিং পুল, একটু ভেতরে একটা গোল টেবিল, ওপরে ব্যাঙের ছাতা, চারপাশে বসার জায়গা। চা খেতে খেতে বিকেল উপভোগ করার জন্য পারফেক্ট জায়গা। বাড়ির বাইরে এসে আমার পার্ক পার্ক ফিলিং হচ্ছে। চাঁদ, এবার বাড়ির পেছনে চলো। মেঘলা, আরও বাকি আছে। চাঁদ, আসল জায়গায় দেখলে না এখনো। মেঘলা, আচ্ছা চলো। বাড়ির পেছনে এসে আমি অবাক। নানা রকম ফলের গাছ, পেয়ারা দেখে মুখে জল এসে গেছে। চাঁদ, পেয়ারা? খুশি হয়ে ডাক দিলাম। চাঁদ, তোমার পছন্দ বুঝি? মেঘলা, খুব। চাঁদ, আমি তো গাছ উঠতে পারি না। এই গাছ তো অনেক উঁচু। মন খারাপ করে। মেঘলা, আমি উঠতে পারি কিন্তু নামতে পারি না। মন খারাপ করে। চাঁদ, হা হা, আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় দারোয়ান কাকাকে ডেকে এনে পেয়ারা নিয়ে যাব। এখন ওই দিকে চলো।
মেঘলা, আচ্ছা কিন্তু চাঁদ এখন তো পেয়ারার সিজন না। এত পেয়ারা কিভাবে গাছে? চাঁদ, এখানকার বেশিরভাগই 12 মাসি ফলের গাছ। মেঘলা, ও মাই গড। চাঁদ, আবার কি হয়েছে? মেঘলা, পদ্ম ফুল, সামনে একটা ঘাট বাঁধানো পুকুর, চারপাশে নারকেল গাছ, সিঁড়ির দুই পাশে কদম গাছ, আর পুকুরে ফুটে আছে সাদা গোলাপি আর দুর্লভ নীল পদ্ম। বাংলাদেশে সাধারণত দুই ধরনের পদ্ম ফুল পাওয়া যায়, সাদা আর গোলাপি। নীল পদ্ম ফুল পাওয়া যায় না। কিছুদিন আগে হলুদ রঙের এক পদ্মের সন্ধান মিলেছে বাংলাদেশের কুমিল্লা জেলায়। প্রাথমিক পর্যবেক্ষণে এটি বিশ্বে পদ্ম ফুলের সম্পূর্ণ নতুন এক প্রজাতি। সে যাই হোক, চাঁদ, এখানে নীলপদ্ম এলো কিভাবে? চাঁদ, আমি জানি না, ভাইয়া এই পদ্ম ফুল পুকুরে লাগিয়েছে। মেঘলা, তুমি জানো না আমি আজ কতটা খুশি? এটা আমার কতটা প্রিয় ফুল বলে বোঝাতে পারবো না। দাঁড়াও, আমি দুটো ফুল নিয়ে আসি। চাঁদ, আরে আরে, ভিজে যাবে, তোমার জ্বর আসবে আবার। মেঘলা, চাঁদ বলতে বলতে আমি কয়েকটা সিঁড়ি নেমে সিঁড়ির পাশ দিয়ে থেকে একটা সাদা, একটা গোলাপি আর একটা নীল পদ্ম নিলাম। কাঁটা দিয়ে হাত কেটে গেছে, হাঁটুর নিচের টুকু ভিজে গেছে, তাতে কি, ফুল তো পাইছি। চাঁদ, গেল তো ভিজে, এখন চলো, সন্ধ্যা হয়ে যাবে। মেঘলা, চলো। চাঁদ, এই বাড়িটা আমার কাছে শৌখিন কোনো ব্যক্তির বাগান বাড়ি মনে হচ্ছে। চাঁদ, এটা আমাদের না, ভাইয়ার বাগান বাড়ি। ভাইয়ার 18তম জন্মদিনে বাবা ভাইয়াকে গিফট করেছিল। এই বাড়িটা ছিল বলেই রাস্তায় দাঁড়াতে হয়নি সেদিন। মেঘলা, মানে? অবাক হয়ে। চাঁদ, কিচ্ছু না, তুমি পেয়ারা নিবে না? মেঘলা, চাঁদ হয়তো বলতে চাইছে না, তাই আমি আর জোর করলাম না। কিন্তু সব কিছু আমার কাছে কেমন রহস্যময় লাগছে। এরা সবাই আমার থেকে কিছু লুকাচ্ছে। নেব তো। চাঁদ, আচ্ছা দাঁড়াও, দারোয়ান কাকাকে ডেকে আনি। মেঘলা, আচ্ছা। একটু পরই চাঁদ একা ফিরে এলো। কি হলো, দারোয়ান কাকা কই? চাঁদ, ওনার নাকি বয়স হয়েছে, গাছে উঠতে পারবে না। এখন চলো, কাল একটা ব্যবস্থা করব। মেঘলা, না না, পেয়ারা যখন দেখেছি আজই খাবো। তুমি ফুলগুলো রাখো, আমি উঠছি। চাঁদ, আরে তুমি না নামতে পারো না? তার উপর তোমার ড্রেস অনেকটা ভিজে গেছে, পিছলে পড়ে যাবে। মেঘলা, কিছু হবে না, তুমি শুধু দেখো। চাঁদ, আরে। মেঘলা, গাছে উঠতে লাগলাম। আসলে আমি যেটা একবার ঠিক করব সেটা করেই ছাড়ি। উঠে পেয়ারা পাড়তে লাগলাম। চাঁদ, ভাবি ওইটা দেখো পাকা। মেঘলা, এটা? চাঁদ, আরে না না, আর একটু সামনে। আকাশ, গাড়ি গ্যারেজে রেখে বাড়িতে ঢুকবো, তখনই চাঁদের গলার শব্দ কানে এলো। মনে হচ্ছে বাড়ির পেছন দিক থেকে চেঁচিয়ে কিছু বলছে কাউকে। এই সময়ে চাঁদ বাড়ির পেছনে কি করছে কৌতূহলবশত ওই দিকে গেলাম। এখানে এসে আমার চোখ কপালে, মেয়েটা গাছে উঠে পেয়ারা পাড়ছে আর চাঁদ নিচ থেকে দেখিয়ে দিচ্ছে। আমি মনে হয় প্রথম পুরুষ যে বিয়ের পরের দিন বউকে গাছে উঠে পেয়ারা পাড়তে দেখছি। কি সৌভাগ্য আমার। চাঁদের কাছে গেলাম। এসব কি হচ্ছে চাঁদ? রেগে ধমক দিয়ে। চাঁদ, ভাইয়া আসলে। মেঘলা, ওনার গলার শব্দ পেয়ে নিচে তাকালাম। উনি তো দেখে অনেক রেগে গেছে। ভয়ে কাঁপতে লাগলাম। অন্যমনস্ক হতেই পা ফসকে গেল। আকাশ, মেঘলার গলা পেয়ে আমি আর চাঁদ পেছনে তাকিয়ে দেখি মেঘলা পড়ে গেছে। চাঁদ, ভাবি। দুর্ভাগ্যবশত সিনেমার নায়কের মতো আকাশ মেঘলাকে ধরতে পারেনি। সে চাঁদের সাথে কথা বলছিল আর আমাদের মেঘলা মনে পড়ে গেছে নিচে। মেঘলা, ও মা গো, আমার পা ভেঙে গেছে গো। পা ধরে চিৎকার করে কান্না করছি, প্রচণ্ড ব্যথা করছে পায়ে। চাঁদ, দেখি কোথায় ব্যথা পেলে। মেঘলার কাছে গিয়ে পা ধরে। মেঘলা, ও আল্লাহ গো। চাঁদ পার ধরতেই ব্যথায় চিৎকার করলাম। চাঁদ, বলেছিলাম আমি, উঠো না, এবার ঠেলা সামলাও। আকাশ, ওদের কাছে গেলাম, দেখি কি হয়েছে। মেঘলা পা ধরতে গেলে। মেঘলা, এ কি, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? আমার পাপ হবে। আকাশ, চাঁদ, দিল তাতে পাপ হবে না?
চোখ গরম করে তাকালাম মেঘলার দিকে। মেঘলা, আসলে কারো পায়ে হাত দেওয়া ঠিক না। আর চাঁদ আমার থেকে বয়সে ছোট। আর আপনি কত বড়। আবার আমার স্বামী। হ্যাঁ, আপনি পায়ে হাত দিলে আমার পাপ হবে। আকাশ, তোমার জ্ঞানের কথা তোমার কাছে রাখো, যত সব। মেঘলা, আহ, উনি আমার কথা শুনলেন না। পা ধরতেই ব্যথা পেলাম। রাগে একটু শক্ত করে ধরেছে। চাঁদ, আমি বসে বসে এদের প্রেম দেখছি, হি হি। আকাশ, ধরাটা একটু শক্ত হয়ে গেছে, তাই ব্যথা পেয়েছো। দেখেছো, দেখে তো মনে হচ্ছে মচকে গেছে। এই মেয়ে, তোমাকে গাছে উঠতে কে বলেছে? ধমক দিয়ে। মেঘলা। চাঁদ, আরে ভাইয়া, না বকে দেখ ঠিক করতে পারিস কি না। আকাশ, এটা কি তোর নাটক সিনেমা মনে হচ্ছে? আরেক মোচড় দিলেই ঠিক হয়ে যাবে, নাকি তোর আমাকে ডাক্তার মনে হচ্ছে? হাড় সরে গেলে না হয় বসানে যেত। চাঁদ, আরে ভাইয়া, রেগে যাচ্ছিস কেন? আকাশ, রাখবো না তো ডান্স করব? এই আটার বস্তা এখন আমার কোলে করে বাসায় নিয়ে যেতে হবে? মেঘলা, অবাক হয়ে ওনার দিকে তাকালাম। এই জন্য উনি রাগ করছে? আর আমি কিনা কি ভাবছি। একটা তাচ্ছিল্যের হাসি হাসলাম নিজের ওপর। আমি একাই যেতে পারবো। চাঁদ, একটু হেল্প করো। আমার হাতটা একটু ধরো। আকাশ, রাগে চোখে তাকালাম। হাঁটতে পারবে না, তার আবার রাগ কত! কি একটু বলেছি, এখন সে একাই যেতে পারবে। মেঘলা, ওনার রাগী চোখ দেখে নিচের দিকে তাকালাম। ওনার রাগ উপেক্ষা করে কিছু করার সাহস আমার নেই। আকাশ, চাঁদ, তুই দাঁড়িয়ে আছিস কেন? বাসায় গিয়ে ডাক্তার আঙ্কেলকে কল দে, ওনার আসতে সময় লাগবে। আসলে আমাদের এই বাড়িটা একটু গ্রামের দিকে। চাঁদের সাথে কথা বলে মেঘলার দিকে তাকাতেই দেখি পা ধরে মুখটা কাঁচুমাচু করে বসে আছে। খেয়াল করলাম যেখানে ধরে আছে ব্লাড বের হচ্ছে, আর হাঁটু থেকে সালোয়ার ভেজা। ব্লাড এলো কোথা থেকে? আর সালোয়ার ভেজা কেন? সরু চোখে তাকিয়ে। মেঘলা, ওনার কথায় চমকে উঠলাম। এখন যদি জানে পুকুরে নেমেছিলাম, আমাকে কাঁচা চিবিয়ে খাবে। এখন তোর কি হবে রে মেঘলা? আকাশ। চাঁদের হাতে মনে হয় কিছু দেখেছিলাম। চাঁদ একটু এগিয়ে গেছে, তাই ডাক দিলাম। চাঁদ, হ্যাঁ ভাইয়া। আকাশ। চাঁদ এদিকে ফিরতেই ওর হাতে 3টা পদ্ম ফুল চোখে পড়ল। এবার বুঝতে পারছি কিছু না, তুই যা। মেঘলার দিকে কটমট করে তাকিয়ে। চাঁদ, আচ্ছা। মেঘলা, ওনার তাকানো দেখে ঢোক গিলে নিলাম ভয়ে। মনে মনে বলছি, চাঁদ, এই আজরাইলের কাছে আমাকে একা রেখে যেও না। কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আকাশ, হাত দেখি। মেঘলা। আকাশ, হাত দেখাতে বলেছি, জোরে চিৎকার করে। মেঘলা, কাঁপতে কাঁপতে হাত এগিয়ে দিলাম। আকাশ, পদ্ম ফুলের কাঁটা দিয়ে দুটো হাতই ফালা ফালা হয়ে গেছে। লোক, কি অবস্থা হয়েছে হাতের! তুমি এই কাটা হাত ভেজা ড্রেস পরে গাছে উঠেছিলে? ইউ ইডিয়েট গার্ল! তোমার না জ্বর? পানিতে কেন নেমেছিলে, স্টুপিড? মেঘলা, ওনার ধমকে আমার আত্মারাম প্রায় খাঁচা ছাড়া হয়ে গেছিল। পানিতে নামার জন্য কেন বকছে? জ্বর এলে ওনার সেবা করতে হবে, তাই? আকাশ, তোমার কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? সব সময় ইডিয়েটের মতো কাজ করো, যাতে নিজেই বিপদে পড়ো বারবার। মেঘলা, এই জীবনের কোনো মূল্য নেই আমার কাছে। যত তাড়াতাড়ি মুক্তি, তত তাড়াতাড়ি শান্তি। বিড়বিড় করে। কিন্তু ওনার কথা শুনে মনে হচ্ছে আগেও যে আমি এমন করেছি, সেটা উনি জানেন। আকাশ বিড়বিড় করে বলল, সবটা স্পষ্ট শুনতে পেয়েছি। কেন জানি না প্রচণ্ড রাগ লাগলো। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা হচ্ছে। কিন্তু কেন? আর কথা না বাড়িয়ে কোলে তুলে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম।
মেঘলা উনি আর কিছু বলছেন না, শুধু কোলে নিয়ে সামনের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। আমি তাকিয়ে আছি ওনার মুখের দিকে। আচ্ছা, এই রাজপুত্রটা একান্ত আমার হলে কেমন হতো? শুধু আমাকেই ভালোবাসতো তাহলে কেমন হতো? বিশ্বাস করেন, আপনি আমাকে একটু ভালোবাসলে আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিতাম। আমার সব ভালোবাসা যে স্বামীর জন্য এই বুকে জমিয়ে রেখেছিলাম। কিন্তু আপনার যে প্রয়োজন নেই আমার মতো কালো মেয়ের ভালোবাসা। চোখ থেকে এক বিন্দু পানি গড়িয়ে পড়লো। হাত দিয়ে মুছে নিলাম। ওই চোখটাও না যখন তখন পানি ফেলে। নিজের চোখ কাঁদে অন্য কারো জন্য, নিজের মন ভাবে অন্য কারো কথা। আজব সব কাহিনী। কালো মেয়েদের এত স্বপ্ন দেখতে নেই। আকাশ, কেন এত অনীহা তোমার নিজের প্রতি বলো তো? নিজের একটু খেয়াল তো রাখতে পারো। নিজের জন্য না হলেও অন্যজনের জন্য, যে তোমাকে ছাড়া পৃথিবী অন্ধকার দেখবে। কথাটা বলে নিজেই বেকুব হয়ে গেলাম। এটা কেন বললাম? আর আমি কার কথাই বা বললাম? মা, কি হয়েছে বৌমার? চাঁদকে জিজ্ঞেস করলাম, বৌমা কোথায়? কোথায় বলল তোমার ছেলের সাথে আসছে। কিন্তু বৌমা তোর কোলে কেন? আকাশ, ভাবতে ভাবতে কখন বাসায় ঢুকে গেছি খেয়ালই করিনি। মার কথায় ভাবনা থেকে বেরিয়ে এলাম। তোমার আদরের নতুন বৌমা পুকুরে নেমে পদ্ম ফুল আনতে গিয়ে হাত কেটে ড্রেস ভিজে উঠে এসেছে। আবার সেই কাটা হাত আর ভেজা ড্রেস পরে পেয়ারা গাছে উঠে পেয়ারা পাড়তে গিয়ে পড়ে গেছে। আর পড়ে যাওয়ার পর পা মচকে গেছে। মেঘলা, বাইরে গিয়ে ভুলে গিয়েছিলাম আমি নতুন বউ। ও বাড়ির মতো মনে হচ্ছিল। এখন যে কি লজ্জা লাগছে। সবাই কি ভাবছে নতুন বউ কি বেহায়া? লজ্জা এখন আমার কান্না পাচ্ছে। কি দরকার ছিল এমন বেহায়াপনা করার? মা, বৌমা এমন খামখেয়ালি কেউ করে? হালকা ধমক দিয়ে মেঘলা অসহায় মুখ করে মার দিকে তাকালাম। মা, আবার অন্যায় অন্যায় করে এখন ইনোসেন্ট মুখ বানালে বকা থেকে মাপ পাবে ভেবেছো? মেঘলা অবাক হয়ে গেলাম মার কথা শুনে। কান্না পাচ্ছে। না না, কষ্ট না, সুখে। বাড়িতে যখন কোনো গন্ডগোল করতাম মাও এভাবে বকতো। আপনারা আবার ভাববেন না কালো বলে একদম শান্ত আর ভদ্র মেয়ে আমি। একদম উল্টো, প্রচণ্ড দুষ্ট আমি। অনেক দুষ্টুমি করতাম বাড়িতেই, তাই এখানেও শুরু হয়ে গেছে। আকাশ, তোমার বকার পরে তোমার বকার হলে পরে বকো। এখন রুমে যেতে দাও আমাকে। এই আটার বস্তা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? মা, ছি আকাশ, এটা কেমন কথা? তুই জানিস বিয়ের দিন তোর বাবা আমাকে 1 ঘন্টা কোলে নিয়ে দাঁড়িয়েছিল। তার কাজিনরা ভেতরে ঢুকতে দেয়নি। আর তার ছেলে হয়ে এই পুচকে একটা মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছিস না তুই? বডি কি হাওয়া দিয়ে বানিয়েছিস? আকাশ, মা। মেঘলা, বেশ হয়েছে আমাকে আটার বস্তা বলে। আমি মাত্র 50 কেজি ওজন, হাইট অনুযায়ী পারফেক্ট। আর ওনার তো 80 কেজির বেশি হবে। যেমন লম্বা লম্বা তেমন বডি। ছোটোখাটো একটা পাহাড় মনে হয়। মা, আচ্ছা যা রুমে নিয়ে যা, আমি দেখি চাঁদ জসিম ভাইকে আসতে বলল কি না। আকাশ, রুমে এনে সোজা ওয়াশরুমে নিয়ে নামালাম। দেয়ালকে ধরে দাঁড়াও, আমি আসছি। মেঘলা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আকাশ, ওয়াশরুমে ওকে রেখে এসে ওর লাগেজ থেকে একটা নীল রঙের 3 পিস বের করে ওয়াশরুমে গেলাম। ভেজা কাপড়ে থাকলে আবার জ্বর আসবে, এটা পরে নাও, আমি বাইরে আছি। হয়ে গেলে ডাক দিও। মেঘলা, আচ্ছা। উনি চলে যেতে ড্রেস চেঞ্জ করে নিলাম। একটু অসুবিধা হলেও কিছু করার নেই, হয়ে গেছে। আকাশ, বাহ, আবার প্রিয় রঙের ড্রেসে ভালোই লাগছে। একবার তাকিয়ে আবার কোলে করে রুমে এনে বেডে শুইয়ে দিলাম। এখানে থাকো, আমি দেখছি ডাক্তার আঙ্কেল আসছে কিনা। ডাক্তার, তোমার যেতে হবে না আকাশ, আমি চলে এসেছি। আকাশ, ও আঙ্কেল এসে পড়েন। ডাক্তার, দেখি মামুনি কোথায় লেগেছে। মেঘলার পাশে বসে। মেঘলা,
পা দেখিয়ে দিলাম। পাশে উনি মা আর চাঁদ দাঁড়িয়ে আছে। ডাক্তার, চোট ভালোই লেগেছে, ব্যান্ডেজ করে দিচ্ছি, 7 দিন পর খুলে দেব। আর কোনো প্রকার চাপ যেন পায়ে না লাগে, তাহলে কিন্তু প্রবলেম বাড়বে। আর এই মেডিসিনগুলো সময় মতো নিতে হবে। মেঘলা একটা প্রেসক্রিপশন আকাশের দিকে এগিয়ে দিয়ে আমার পায়ের গোড়ালিতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। হাতেও মেডিসিন লাগিয়ে দিলেও ডাক্তার, এখন তাহলে আমি আসি। আর মামুনি, একটু সাবধানে থাকবে কেমন? এত বড় মেয়ে এমন খামখেয়ালি হলে চলে? এখন আবার এবারের বৌমা হয়ে গেছো। মিষ্টি হেসে মেঘলা, জি আঙ্কেল, সাবধানে থাকবো। লজ্জা পেয়ে আকাশ, চলুন আঙ্কেল, আপনাকে এগিয়ে দিয়ে আসি। ডাক্তার, চলো। আকাশ, তোমার পছন্দ আছে বলতে হবে। মেয়েটা কালো হলো ভীষণ মিষ্টি দেখতে। আকাশ, একটা মুচকি হাসি দিলাম শুধু। মেঘলা, ডাক্তার আঙ্কেলের সাথে সবাই বেরিয়ে গেল। আমি নিজের দিকে তাকিয়ে আছি। 2 হাত আর পায়ে ব্যান্ডেজ করা, নিজেকে প্রতিবন্ধী মনে হচ্ছে। বলে গেল পায়ে চাপ না দিতে, তাহলে হাঁটবো কিভাবে? চাঁদ, ভাবি আসবো? মেঘলা, এসো। চাঁদের হাতে ফুলগুলো দেখে খুশি হয়ে গেলাম। চাঁদ, এগুলোর জন্য এত কিছু, এগুলো কোথায় রাখবো? মেঘলা, টেবিলের ওই ফুলদানিতে রেখে দাও। চাঁদ, ওকে, ফুল রেখে তুমি রেস্ট নাও, আমি আসছি। মেঘলা, আচ্ছা। চাঁদ ফুল রেখে চলে গেল। আমি ফুলের দিকে তাকিয়ে আছি। ব্যথা পেলে ওই ফুলের জন্য ওনার কোলে তো উঠতে পারছি। স্বামীর কোলে ওঠার স্বপ্ন অন্তত পূরণ হয়েছে। আকাশ, রুমে এসে দেখি মেয়েটা বিছানায় বসে টেবিলের দিকে তাকিয়ে আছে। টেবিলে দেখি সেই ফুলগুলো। এই ফুলের জন্য এত কিছু হয়েছে, এক্ষুনি ফেলে দেব এই ফুল। মেঘলা, এই কি করছেন? প্লিজ ফেলবেন না। আকাশ তা ফুল ফেলতে গেলে আমি বিছানা থেকে নামার জন্য নিচে পা রাখতে ব্যথায় চেঁচিয়ে উঠলাম।